আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেড ব্যাংকার্স, ব্যাংকিং নলেজ বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্যালেন্স শিট শেয়ার করব, যে ব্যালেন্স শিট দিয়ে আপনি সমস্ত ধরনের এসএমই লোন প্রপোজাল প্লাস হচ্ছে ট্রেডিং কনসার্ন যেগুলো আছে ট্রেডিং কনসার্নের প্রত্যেকটা লোন প্রপোজাল যে কোনো ধরনের বিজনেসের ক্ষেত্রে আপনি এই ছোট্ট একটা ব্যালেন্স শিটের মাধ্যমে সব ধরনের প্রপোজাল আপনি করতে পারবেন। ঠিক আছে, সো তবে আমরা শুরু করি। এখানে আমি একটা রূপকর্তা একটা নাম নিয়েছি, শেখর এন্টারপ্রাইজ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং একটা অ্যাড্রেস দিয়েছি ট্রেডিং অ্যাকাউন্ট। সো আমরা জানি যে একটা ব্যালেন্স শিটের যা ফিনান্সিয়াল স্টেটমেন্টের প্রথম পার্টটা থাকে হচ্ছে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট। ঠিক আছে, ক্রয় বিক্রয় হিসাব বা এখানে আমরা জানি এখানে দেখেন ডান সাইডে যে পার্টিকুলার্সগুলো থাকে, প্রথমে থাকে টোটাল সেলস। তো ব্যালেন্স শিট যখন আমরা করি টোটাল সেলসটা আপনাদের একটু বুঝতে হবে। আমি এখানে আজকে পুরো আইডিয়াটা আপনাদেরকে ক্লিয়ার করে দিব, যেন পরবর্তীতে কোনো লোন প্রপোজাল করতে আপনাদের কোনো কষ্ট না হয়। ঠিক আছে, সো এখানে আমি 3টা বছর নিয়েছি। আপনারা যে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো করবেন বিগত 3 বছর, সো এখন যদি 2022 সাল চলে, এখানে হবে হচ্ছে আপনার 21, এটা হবে 20, এটা হবে হচ্ছে আপনার 19। ঠিক আছে, এভাবে করে আপনারা ডেট দিয়ে নেবেন। ওকে, ডেট দিয়ে নেবেন। এটা আমি প্রিভিয়াস ডেটের একটা আমি দেখাচ্ছি। তো টোটাল সেলস, এই সেলসটা আমরা কি বুঝি? আমরা জানি যে কোনো লোন প্রপোজাল অ্যাটেন্ড করতে গেলে কোনো ক্লায়েন্টের যে স্টেটমেন্টের ক্রেডিট সামেশন আছে, ক্রেডিট সামেশন মানে আমরা জানি যে একটা স্টেটমেন্টের ডেবিট আর ক্রেডিট আছে। সো ক্রেডিটের যে টোটাল সামেশনটা আছে সেই সেলস ফিগারটা এখানে আসবে, টোটাল সামেশন। বাট এখানে যখন আপনারা স্টেটমেন্ট অ্যানালিসিস করবেন তখন দেখবেন যে অনেক সময় কিছু লেনদেন আছে, সেটা হচ্ছে আপনার সেম ডেতে যে লেনদেনগুলো হয়, একটা টাকা জমা দিল আবার উইথড্র হয়ে গেল। হ্যাঁ, তো কিছু স্টেটমেন্টের ক্রেডিট ফিগারের কিছুটা কিন্তু আমরা অ্যানালাইসিসে নিতে পারবো না। ঠিক আছে, ওই ধরনের সবথেকে প্রপার ওয়ে এবং সঠিকটা আমি আপনাদেরকে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমরা নর্মালি কি করি? আমরা নর্মালি করি যে টোটাল ক্রেডিট যে সামেশন যেটা থাকে সেটাই কিন্তু আমরা ব্যালেন্স শিটে বসায় দিই। ঠিক আছে, তাহলে ব্যবসায়ের সঠিক চিত্র বা সঠিকভাবে অ্যানালিসিসটা আমাদের হয় না। কারণ অনেক ক্লায়েন্ট হচ্ছে তারা ম্যানিপুলেটেড ট্রানজ্যাকশন করে, দিনের দিন টাকা জমা দিয়ে দিনের দিন উঠায় নেয়। ঠিক আছে, অনেক সময় দেখা যায় ক্লায়েন্টের অনেক বিজনেস নেচার, তারা বিভিন্ন রকমের যে তাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের অনুযায়ী তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে সেল করে, সেখান থেকে তাদের টিটি আছে মানে অনলাইনে টাকা পাঠায়। সেরকম যদি হয়, সে অনলাইনে টাকাটা আসছে বা উঠায় নিল, সেই বিজনেস নেচার অনুযায়ী আমরা কিন্তু কাউন্ট করব। আদারওয়াইজ যদি হচ্ছে ম্যানিপুলেটেড হয়, আমাদের সেটাকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে। এরপরে আমাদের অনেকেই আছে যে আরটিজিএস লেনদেন করছে একটা ব্যাংকে, আরটিজিএসের মাধ্যমে একসাথে একদিনে অনেকগুলো লেনদেন হচ্ছে, তাই যেটা আরটিজিএসের মাধ্যমে তারা কিন্তু কিছু ম্যানিপুলেটেড ট্রানজ্যাকশন করছে। মানে আরটিজিএসের মাধ্যমে কীভাবে করে করছে? একটা ব্যাংক থেকে আর একটা ব্যাংকে পাঠাচ্ছে, ওই ব্যাংক থেকে আর এক ব্যাংকে টাকা ট্রান্সফার করছে। সারাদিনে 5টা-7টা ব্যাংকে তাকে রাউটিং করে করে ট্রান্সফার দিয়ে দিয়ে আবার দিন শেষে আর একটা ব্যাংকে এসে জমা হচ্ছে। সো আপনার বিজনেস নেচার অনুযায়ী আপনার এই টোটাল সেলসটাকে দেখতে হবে যে কী পরিমাণ লেনদেন হচ্ছে, সেই ক্রেডিট সামেশনটা এখানে বসাবেন। যদি ক্রেডিট সামেশনের সাথে তার যদি কিছু অনলাইন ট্রানজ্যাকশন ভাউচার থাকে, সে ফর বিজনেস প্রয়োজনে অন্য কোনো ব্যাংক থেকে, অনেক ক্লায়েন্ট একের অধিক ব্যাংকে কিন্তু তার অ্যাকাউন্ট মেনটেন করে, সব অ্যাকাউন্টের আপনি লেনদেনগুলো নেবেন 1 বছরের। ঠিক আছে, বিগত 3 বছরের, আপনার জানুয়ারি থেকে ডিসেম্বর এইভাবে করে যদি থাকে তার, সেটা নিতে হবে। নিয়ে আপনার টোটাল যে ক্রেডিট সামেশন এবং ওইখান থেকে অ্যানালিসিস করে কিছু স্টেটমেন্ট বা কিছু ট্রানজ্যাকশন বাদ যাবে, যেগুলো হচ্ছে কাউন্টে আসবে না, সেই ধরনেরগুলো বাদ দেওয়ার পরে আপনারা সেই ফিগারটা এখানে বসাবেন। ঠিক আছে, এইখানে হচ্ছে বসাবেন। তো এখানে আমরা ধরেন এখানে আমরা দিলাম যে কোনো ক্লায়েন্টের একটা হলো 40 লাখ এইখানে। হ্যাঁ, এখানে হচ্ছে ক্লোজিং স্টকটা প্রথমে থাকবে না। তো পরবর্তী বছরে দেখলাম যে তার স্টেটমেন্ট আছে 60 লাখ টাকা লেনদেন হয়েছে বা 65 লাখ টাকা লেনদেন। হ্যাঁ, তারপরে হচ্ছে তার 70 লাখ টাকা লেনদেন হয়েছে এরকম।
সো বছর বছরে যে বাড়বে নট নেসেসারি, অনেক সময় আছে দেখবেন এখানে আছে পরবর্তী বছরে যে তার লেনদেন কমে গিয়েছে, ঠিক আছে, এটা হতে পারে। বাট আপনারা সবসময় খেয়াল করবেন যে যে সেলস ফিগারটা, এটা আমি একটু সময় নিচ্ছি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। বিকজ আমরা কোনো একটা ক্লায়েন্টকে যখন আমরা জাজ করি বা অ্যানালিসিস করি, এই সেলসের উপরে কিন্তু তার বিজনেসের সমস্ত কিছু ডিপেন্ড করে, ঠিক আছে। সেলসের উপরে সমস্ত তার প্রফিটেবিলিটি ইন্ডেক্স, যে রেশিও অ্যানালাইসিসগুলো, একটা বিজনেসে যদি সেলসের উপরে প্রফিট হয়, যদি প্রফিটই না হয় তাহলে তো ব্যাংক তাকে লোন দেবে না। তো এই কারণে আপনারা যখন স্টেটমেন্ট অ্যানালিসিস করবেন, এই সেলসটাকে বের করার জন্য সেলসের ফিগার এখানে খুব বেশি সময় দিবেন, ঠিক আছে। এটাকে একবারে প্রপার জাস্টিফিকেশন ওয়েতে তার যে রেজিস্টার আছে খাতায়, সে রিসিভেবল ফিগারগুলা, তার হচ্ছে অন্য ব্যাংকে লেনদেন করে কিনা, তার অনলাইন টিটি আসে, তার যদি হচ্ছে অনলাইন হয় লেনদেন হয়, সব কিছু দেখে অ্যানালিসিস করে ফিগারটা এখানে বসাবেন, ওকে। এর পরবর্তীতে ওপেনিং স্টক, তার বছরের শুরুতে যে স্টকগুলো থাকবে, সে পরে এখানে ধরি তার 5,20,000 ছিল, এখানে ফিগার ইন লাখে দেখেন, এখানে ফিগার ইন লাখে 5,20,000 ছিল, এখানে ধরেন তার বছরে ছিল 6,00,000 টাকা, এখানে সে পর 7,00,000 টাকা তার স্টক ছিল, ঠিক আছে। এরপরে বছরে যেটা কিনবে সে, এই ফিগারটা এখানে যেটা কিনবে, ঠিক আছে, কিনলে ধরেন 50,00,000 টাকার প্রোডাক্ট কিনছে, পরবর্তীতে 60,00,000 কিনেছে, 70,00,000 কিনেছে, এইভাবে যেটা যেটা কিনবে সে সেইটা। আর এইখানে হচ্ছে ক্লোজিং স্টক, বছরের শেষে তার ক্লোজিং স্টক ধরেন এখানে আছে 20,00,000 টাকা, এখানে আছে 25,00,000, এখানে আছে 30,00,000, ঠিক আছে। এটা হচ্ছে তো দেখেন, এইখানে দেখেন যদি এরকম ফিগার হয় তাহলে এখানে কিন্তু তার লস চলে আসছে, ঠিক আছে, তার লস চলে আসছে। তো সত্যিকার অর্থেই আমরা দেখব যে তাদের কোনো ক্লোজিং স্টক কত ছিল। সো এখানে ধরেন 35,00,000 টাকা আছে ক্লোজিং স্টক, তাহলে কিন্তু আবার প্রফিট চলে আসছে, ঠিক আছে। তো নর্মালি স্টেটমেন্টগুলো, এই ব্যালেন্স শিটগুলো আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের একটা রিসেন্ট সার্কুলার এসেছে বা এনবিআর এর গাইডলাইন, তাদের যেই ব্যালেন্স শিটটা, এটা কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে সিল সাইন নিয়ে আমাদের কিন্তু লোন ফাইলে প্রিজার্ভ করতে হবে। তো এইটা আমরা ফিজিবল করি কিভাবে, ধরেন ফার্স্ট ইয়ারে এই যে আপনার আমরা এখানে ওপেনিং স্টক এবং গুড পারচেস, এই দুইটা যোগ হলো এখানে হচ্ছে সেলস এবং ক্লোজিং স্টক, ঠিক আছে। তো এই পাশেরটা, ডান পাশের এই ফিগারগুলো এখানে এসে বসবে, ঠিক আছে। এইখানের এইটা সমান সমান হচ্ছে সেম ফিগারটা এইখানে আসবে, আসার পরে এই যে এইখানে ধরেন সূত্র দেওয়া আছে। সো আমরা যখন এখানে চেঞ্জ করব, ধরেন এখানে যদি একটু প্রফিট বাড়াইতে হয়, আমরা এখান থেকে একটু কমাবো, ধরেন এখানে 55 দিলাম, তাহলে আমাদের কিন্তু প্রফিট বেড়ে গেল। বাড়লে দেখেন অসামঞ্জস্য, প্রথম বছরের গ্রোস প্রফিট 4.5, এখানে দেখেন 9,00,000, এখানে 23,00,000। সো এইভাবে করে কিন্তু ট্রেডিং অ্যাকাউন্ট করা যাবে না, হ্যাঁ। আমরা যেহেতু সত্যি কথা বলতে ব্যাংকার, আমরাই ক্লায়েন্টদেরকে হেল্প করি, তো এখানে ধরেন 4.5 এখানে আপনার 6 হতে পারে। তো 6 হতে গেলে আপনি দেখেন এখানে কি করলেন, আপনি এখানে ধরেন 58 দিলেন, দেখেন 6 চলে আসছে, ঠিক আছে। এখানে দেখেন অনেক বেশি চলে আসছে, তাই না। তো এখানে আমরা তখন এখানে ধরেন 80 যদি দিই, তো 13 হলো, এখানে 90 দিই, তো এখানে হলো 3, এভাবে করে আপনারা দেখবেন যে 85 দিবেন, আপনার এখানে হচ্ছে 8। তো এই গ্রস প্রফিট 4,80,000, 6,00,000, 8,00,000 এইরকম হলে কিন্তু সামঞ্জস্য হবে। আর এখানে আমি রাফ করা, এখানে আপনারা এই সূত্রটা বসায়, সিম্পল বিষয়। দেখেন এইখানে হচ্ছে আপনার কত পার্সেন্ট প্রফিট হচ্ছে একটা বিজনেসের। প্রফিট নর্মালি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভসে ধরেন স্ট্যান্ডার্ড 10 থেকে হচ্ছে আপনার 15%-এর ভিতরে নর্মালি লোন করার সময় আপনারা এটাকে হিসাব করবেন, 10 থেকে 15% নেবেন আর কি, হ্যাঁ। এটা নেবেন, আপনার প্রফিটটাকে কাউন্ট করবেন। কিছু কিছু ব্যবসায় আছে আপনার 30%, 40%ও প্রফিট হয়, ঠিক আছে। বাট আমরা স্ট্যান্ডার্ড আমরা ধরবো হচ্ছে, ধরেন যে 10 থেকে নর্মালি হচ্ছে 10 থেকে আমরা 15%-এর ভিতরে থাকবো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রফিট। এইভাবে করে আমরা ব্যালেন্স শিট। তো এখানে গ্রস প্রফিটের একটা ক্যালকুলেশন, যে সেলসের উপরে কত পার্সেন্ট প্রফিট হয়েছে, ঠিক আছে। এখানে দেখেন, এখানে সেল হচ্ছে B36, তাহলে বি হচ্ছে এখানে আমাদের এই যে বির হচ্ছে 36, কোথায় বির হচ্ছে এইখানে 36 নেট প্রফিট, মানে নেট প্রফিট হচ্ছে কত পার্সেন্ট, হ্যাঁ। আর এখানে হচ্ছে F8, সো এফ এর হচ্ছে 8 হচ্ছে এই যে দিয়ে আমরা পার্সেন্টেজ করলে পাওয়া যায় কত পার্সেন্ট। আচ্ছা, এটা পরবর্তীতে আমি আপনাদেরকে শেয়ার করছি। সো এটা এখন আমরা তাহলে ট্রেডিং অ্যাকাউন্টটা আমরা বুঝলাম, এখানে টোটাল সেলসটা বসবে, দেন হচ্ছে ক্লোজিং স্টকটা তার বসবে, বছরের ক্লোজিং স্টকের পরে এই ফিগারটা যোগ হলো, এটা যে এখানে চলে আসছে, ঠিক আছে। আমরা এটুক যদি কাউন্ট করি, তো এই ফিগারটা আপনার এখানে চলে আসলো, ঠিক আছে। চলে আসার পরে
এরপরে এখানে আপনার যেটা হবে, এরপরে আমরা ওপেনিং স্টক এবং গুড পারচেস এটা মাইনাস করলাম, ঠিক আছে। মাইনাস করার পরে আমাদের গ্রস প্রফিট আসলো। আমরা জানি এখানে গ্রস প্রফিটটা এখানে চলে আসে আবার, ওকে। সো গ্রস প্রফিট হচ্ছে কি হবে, গ্রস প্রফিট হচ্ছে আপনার এই টোটাল এই যে গ্রস প্রফিটের এই ফিগারটা আপনার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, হ্যাঁ, লাভ লোকসান হিসাবের ডান সাইডে চলে আসবে। সো এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লাভ যে গ্রস প্রফিটটা এটা আসবে, এটা আবার নিচে চলে আসবে। এই টাকাটা সেম হচ্ছে আবার এখানে আসবে। আপনারা টোটাল এখানে সূত্র দিয়ে রাখবেন। আমার দেখেন এখানে সূত্র দেওয়া আছে, টোটাল সাম এই সেল থেকে এই পর্যন্ত যোগফলটা এখানে, যদি এখানে কিছু থাকতো তাহলে সেই যোগফলটাও কিন্তু এর সাথে আসতো, ঠিক আছে। তো এটা এখানে চলে আসছে। এরপরে আমরা জানি যে প্রফিট অ্যান্ড লস হচ্ছে যে এই অপারেটিং কস্টগুলো আছে, যেমন স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস, প্রোপাইটার্স রিমিউনারেশন, বোনাস টু স্টপ, টেলিফোন, ফ্যাক্স, স্টেশনারি যদি খরচ হয়, ফুয়েলে যদি কোনো খরচ হয়, ট্রাভেলিং এক্সপেন্স, পেপার অ্যান্ড পিরিয়ডিক্যাল, পোস্টেজ, এন্টারটেইনমেন্ট, লিগাল ফিস এবং ব্যাড ডেটস মানে অনাদায়ী দিনে যদি থাকে, মিসিনিয়াস এক্সপেন্স থাকে, রেন্ট গোডাউন যদি ভাড়া থাকে তার সেটা, আর ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংকে যদি কোনো ইন্টারেস্ট সার্ভ করতে হয় সেই টাকাটা এখানে খরচ। এটা আমরা জানি এক বছরে এই প্রফিট অ্যান্ড লসে যে এইগুলো আসে অপারেটিং এক্সপেন্স একটা বছরের ভিতরে শেষ হয়ে যাবে। ব্যাংক চার্জেস অ্যান্ড কমিশন যদি থাকে সেটা এখানে আসবে। যদি প্রোপাইটার ড্রয়িং করে, উত্তোলন করে, সেটা এখানে আসবে। তো এই ফিগার, আর যদি কোনো রকমের অন্য কোনো খরচ থাকে সেটাও কিন্তু এখানে অ্যাড হবে। তো এখানে আপাতত এই হেডগুলো নর্মালি এইটাই থাকে। এটা প্রোপাইটারশিপ কনসার্নের এসএমই লোন করতে গেলে বা এই যে ওডি লোন করতে গেলে সিসি লোন আমরা কিন্তু এরকমই পাই, ঠিক আছে। এগুলো বাদ দেওয়ার পরে আপনার নেট প্রফিটটা আসলো, ঠিক আছে। নেট প্রফিট আসলো, তারপরে হচ্ছে আমাদের কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দেন হচ্ছে আমরা ব্যালেন্স শিটে আসবো। ব্যালেন্স শিটে আসার পরে এখানে ডান সাইডে অ্যাসেট বা পাশে লাইবিলিটিস, ঠিক আছে। এখন আমরা এই যে অ্যাসেটে ক্যাশ ইন হ্যান্ড, যদি কোনো নগদ টাকা তার থেকে থাকে সেই ফিগারটা এখানে বসবে। ক্যাশ অ্যাট ব্যাংকে যদি টাকা থাকে তার ব্যাংক ব্যালেন্স সেটা এখানে বসবে। মার্কেটেবল সিকিউরিটিস, তার যদি মার্কেটেবল সিকিউরিটি থাকে, আর অ্যাকাউন্ট রিসিভেবল, ঠিক আছে, তার যদি বাকিতে বিক্রয়ের ফলে দেনাদার সৃষ্টি হয় বা অ্যাকাউন্ট রিসিভেবল, তার সেটাই কিন্তু এখানে আসবে, ঠিক আছে। এই ফিগারটা এখানে ইনভেস্টমেন্ট। তো ক্লোজিং স্টকটা এই যে উপরে যে ক্লোজিং স্টক ছিল সেই ক্লোজিং স্টকটা কিন্তু আবার হুবহু এইখানে চলে আসবে। দেন প্লান্ট এবং মেশিনারি, তার যদি কোনো ফিক্সড অ্যাসেট থাকে সেটা কিন্তু এখানে আসবে। দেন এই ফিগারগুলো যোগ করার পরে বাকি হচ্ছে তার কোনো ইনভেস্টমেন্ট যদি থাকে সেই ইনভেস্টমেন্টটা এখানে আসবে, ঠিক আছে। তার ইনভেস্টমেন্ট, ব্যবসায় তার ইনভেস্টমেন্ট। দেন এই ফিগারটা আবার ঠিক এই পাশেরটা আবার এখানে চলে যাবে, ঠিক আছে। এইখানটা আবার এখানে চলে যাবে। দেখেন এখানে 45, 68, 81, দেখেন এখানে কিন্তু এই পাশে কিন্তু মেলে নাই, ঠিক আছে, মেলে নাই। দেখেন অ্যাকাউন্টস পেয়েবলটা আমরা পেলাম, তার যদি কোনো পাওনাদার থাকে সেটা ব্যাংকের দেনা, ব্যাংক ডেপ্ট, হ্যাঁ, এটা যদি থাকে, ক্যাপিটাল যদি থাকে এখানে বসবে। তো ডিরেক্টরদের যদি কোন লোন থাকে এখানে ক্যাশ ক্রেডিট, যদি তার সিসি লোন থাকে সেটা এখানে বসবে। এখন সিসি লোনটা আমরা কিভাবে করে ক্যালকুলেট করি, সিসি লোনের একেবারে বছরের শেষে তার যে আউটস্ট্যান্ডিং থাকে সেই ফিগারটা এখানে বসবে। এখানে নাই কেন, এখানে তার ছিল না, মানে এই বছরে তার লোন ছিল না, ঠিক আছে। ট্যাক্স প্রভিশন ধরেন তার হচ্ছে 20,000 টাকা ট্যাক্স প্রভিশন, এখানে 20,000 টাকা, এখানেও 20,000 টাকা ট্যাক্স প্রভিশনটা আসলো। তার নেট প্রফিটের এই যে নেট প্রফিটটা তার কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এখন আপনি এখানে হচ্ছে ব্যাড ডেটস ওনার দেয় দিনা, এই যে ডিফারেন্সটা বা হচ্ছে আপনার ক্যাপিটালে আপনি একটু বাড়াইতে পারেন। ধরেন যে তার যে মূলধন হচ্ছে আপনি এখানে 40 লাখ দিলেন, তার হচ্ছে এখানে মূলধন ছিল পরবর্তী বছরে 45, তার পরবর্তী হচ্ছে ঠিক আছে। বা হচ্ছে এখানে আপনি 70 লাখ টাকা দিলেন, এখানে আমরা আর একটু কমাই 65 লাখ টাকা। দেখেন এইখানে তারপরে কিন্তু ডিফারেন্স আছে। আমাদের জানি আমরা ব্যালেন্স শিট কিন্তু এই পাঁচটা আর এই পাঁচটা মিলে যাবে। সো এখানে কতটুকু ডিফারেন্স, আপনার এই যে 45 ধরেন যে এখানে সমান আমি দিই, এইটা মাইনাস হচ্ছে এটা, ডিফারেন্স হচ্ছে 3.20, 3,20,000। সো আপনি এখানে 3,20,000 দিলে কিন্তু মিলে যাবে, 3,20,000 দিলে কিন্তু আপনার মিলে যাবে। সো এইখানে যে বসাইতে হবে সেটা না, আপনি টোটাল যদি অন্য অ্যাকাউন্টস পেয়েবলেও থাকতে পারে তার,
হ্যাঁ, মানে তার হচ্ছে ক্যাপিটালে হতে পারে, ডিরেক্টরদের লোন থাকতে পারে, ক্যাশ ক্রেডিটে হতে পারে, ট্যাক্স প্রভিশন। সোজা কথা হচ্ছে আপনার এই পাশটার থেকে আর এই পাশ অ্যাসেট এবং লায়াবিলিটির ফিগার মিলতে হবে। ঠিক আছে, আপনি এখানে ক্যাপিটালও তার বাড়তে পারে, বা ব্যাংক ডেট এখানে ধরেন 4 লাখ, হ্যাঁ দেখেন 68 আর এখানে এই হচ্ছে 59। সো এই যে এইটার ডিফারেন্সটা এখানে আসবে। এখানে যে কোনো একটা বিষয় আপনাকে বাড়াতে হবে, ঠিক আছে, বাড়ায় তারপরে এখানেও বাড়াইতে হবে। এটা আবার এই সাইডেও এরকম নর্মাল ধরেন যে এখানে চেঞ্জটা কিন্তু এই সাইডেও হতে পারে, যে সেফার এখানে বেশি আছে এই পাশে কম, আবার অনেক সময় হবে এই পাশে বেশি আছে এই পাশে কম, বিকজ আপনি যখন ক্লায়েন্টের কাছ থেকে ডাটা নেবেন সেই ডাটা নিয়েই তো এখানে আপনি ইনপুট দিবেন। ঠিক আছে, তখন যদি প্লাস মাইনাসে কোনো কিছু চেঞ্জেস আছে না মেলে, সামান্য কিছু আপনি বাড়ায় সেটাকে অ্যাডজাস্ট করে এই ব্যালেন্স শিটটা আপনি তৈরি করবেন, এবং এই ব্যালেন্স শিট দিয়ে আপনি ছোট্ট একটা ব্যালেন্স শিট, হ্যাঁ একটা পাতার ভিতরে আপনার সব আছে, আপনাকে এই ব্যালেন্স শিটটা অনেক হেল্প করবে। আপনার এসএমই লোন বলেন, সিসি লোন বলেন, বা টার্ম লোন বলেন, আপনি এই ছোট্ট ব্যালেন্স শিটের মাধ্যমে লোনের সমস্ত প্রপোজালগুলো আপনি করতে পারবেন, এবং ক্লায়েন্টকে আপনি হেল্প করতে পারবেন তার ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে দেওয়ার ক্ষেত্রে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে স্বল্প পরিসরে এবং খুব ইজিলি আপনার ব্যালেন্স শিটটা তৈরি করতে হয়। তবে এই যে ফিগারগুলা, এই ফিগারগুলা কিন্তু অবশ্যই ক্লায়েন্টদের কাছ থেকে আপনি প্রপার ওয়ে তার রেজিস্টার, তার যে স্টক, হ্যাঁ তার প্রতিষ্ঠানে কতজন এমপ্লয়ি আছে, তাদের স্যালারি, হ্যাঁ তাদের যদি স্যালারি অ্যাকাউন্ট থাকে বা ক্যাশে তার হচ্ছে পেমেন্ট দেয় স্যালারি, তার সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে কিন্তু এই ফিগারগুলো বসাবেন। ঠিক আছে, এই ফিগারগুলো যখন আমি সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে আপনি ফিনান্সিয়ালটা তৈরি করবেন, তখন কিন্তু আপনার ক্লায়েন্টের একবার টোটাল সিনারিওটা আপনার কাছে কিন্তু বিজনেসের যেই মানে ভলিউম বা বিজনেসের কন্ডিশন আপনি টোটাল জানবেন। বিকজ এই যে ব্যালেন্স শিট এরপরে কিন্তু এটার পরে আপনাকে সিআরজি অথবা আইসিআরআর করতে হবে, তখন কিন্তু রেশিও অ্যানালাইসিসগুলো টোটাল এই ব্যালেন্স শিটের উপরে ডিপেন্ড করে হবে। ঠিক আছে, সো আমরা নর্মালি ব্যাংকাররা করি কি, আমরা ক্লায়েন্টকে ব্যালেন্স শিটটা তৈরি করে দিই, ফিজিবল করে দিই, হ্যাঁ ফিজিবল করি ব্যালেন্স শিট আমাদের মতো করে আমরা সেটাকে ফিজিবল করি, এবং তার আইসিআরআর বা সিআরজিতে খুব ভালো স্কোর আসে। এই স্কোরটা আসার ফলেই মানে হচ্ছে সে লোনটা পায়, এবং দেখা যায় সে 2-3 বছরের ভিতরে ক্লাসিফাইড হয়ে যায়। বিকজ তার যেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট হওয়ার কথা, সেটার রিয়েল রিফ্লেকশনটা আমরা আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টে আসে না, কারণ আমরা ব্যাংকাররা লোন দেওয়ার ক্ষেত্রে তাদের সেটাকে ফিজিবল করে দিই, সব কিছু মানে ইন্ডিকেটরগুলো ভালোভাবে আমরা করি, আমরা রিপোর্টিং করি, এবং তার ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো স্ট্রং হয়, এবং হেড অফিস ম্যানেজমেন্ট সেটার উপরে বেস করে লোন দিতে তারা লোন দেয়, বা তারা কিন্তু মিসগাইড হয়। ঠিক আছে, সো আমরা আশা করি আমরা ব্যাংকার হিসেবে এই ধরনের মানে আমরা কাজগুলো করব না। আমরা রিয়েল ফিগার নিয়ে যদি কোনো ক্লায়েন্ট লোন না পায়, তাহলে তাকে আমরা লোন দিব না। তার যদি অ্যানালাইসিসে না আসে, তার ব্যালেন্স শিট যদি সলভেন্ট না হয়, আমরা দিব না। তাহলে আমাদের চাকরিটা সেফ থাকবে, জবটা সিকিউরড হবে, এবং আমাদের এই যে ডিফল্টার কালচার আমাদের দেশে, ব্যাংকের যে খিলাপি এনপিএল হিউজ আকারে বেড়ে গেছে, সেটা কিন্তু সেখান থেকে আমরা অনেকটাই আস্তে আস্তে করে এই কালচার থেকে বের হয়ে আসতে পারবো। তার কারণে আমাদের সদিচ্ছা দরকার, আমাদের প্রপার অ্যানালাইসিস দরকার, এবং আমাদের অবশ্যই মানে হচ্ছে লোনটা দিতে হবে ব্যালেন্স শিট বেসড মার্কেটিং। আই মিন একটা লোন দিবেন, যদি বছরে 2টা-5টা দেন, সেটা ধরেন যে তার ইন্ডাস্ট্রির কোনো আনসার্টেন আনএক্সপেক্টেড কোনো সিচুয়েশন না আসলে সেই ক্লায়েন্টটা ভালো থাকবে। ঠিক আছে, এইভাবে করে জাজ করে লোন দিবেন, দেন হোপফুলি ব্যাংকিং ইন্ডাস্ট্রি ভালো হবে, দেশের ইকোনমিক কন্ডিশন ভালো হবে, অবশ্যই দেশটা উন্নত হবে। সো আজকে ছিল এই পর্যন্ত, দ্যাটস অল ফর টুডে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে বেশি বেশি লাইক দিবেন, কমেন্টস করবেন না, শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী সব আপডেটস পেতে। আর আমি আমার এই ফরম্যাটটা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা এটা ডাউনলোড করে এটার বেস করে আপনারা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে পারবেন। সো ভালো থাকবেন, খুদা হাফেজ।